বড় পর্দার জায়গা আমার কাছে মনে হতো যে এটা আসলে আমার একটা স্বপ্নের জায়গা। এই স্বপ্নের জায়গায় আসলে সেই কাজগুলো করতে চাই, যে কাজগুলো আসলে আমার ভীষণ ভালো লাগে। যদি ঈদে কার কত টাকা বাজেট, তো সজলের বাজেট কত ছিল আসলে ঈদে? আমি যদি মার জন্য একটা তাঁতের শাড়িও কিনি, আমি দেখেছি আমার মা আসলে খুব খুশি মনে সেটা ঈদের সকালে পরেন। চমৎকার। তো আমাদের ওখানে আসলে বাজেট নিয়ে কোনো ভাবনা চিন্তার জায়গা নেই। পরিবারের হয়তো ৫ জনকে দিতে পারছে না, কিন্তু ২ জনের জন্য কেনা হয়েছে। হ্যাঁ, এমন করেই আসলে করা হয়। দর্শকদের ভালোবাসাই কিন্তু সবকিছু। আজকে পছন্দ করেন বলেই তো আসেন। প্রিয় দর্শক, ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টসের পর্দায় যারা চোখ রেখেছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি বারিশক চলে এলাম ঈদ স্পেশাল এপিসোড নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন একজন তারকা, যেই তারকার সিনেমা হয়তো আপনারা এই মুহূর্তে সিনেমা হলে গিয়েও দেখতে পারেন, এবং আমাদের সাথে আছে বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেতা সজল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর ভালো তো থাকার কথাই, জিন চারপাশে। তো কেমন যাচ্ছে আসলে দিনকাল? ঈদের দিনটা কেমন কাটলো যদি শুরু করি? এবারের ঈদটা আসলে ভীষণ এক্সাইটমেন্টের এবং সেই সাথে দায়িত্বের। যেহেতু আসলে জিনের সিকুয়াল আসলো আবারও, জিন 3, এবং আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে ভীষণ রকমের পরিবার ভিত্তিক দর্শককে আমরা আসলে দেখতে পাচ্ছি হলে। এক গানেই তো বাজিমাত কন্যারে, এবং টিকটকে নাকি ঢুকাই যাচ্ছে না কন্যারে গানের জন্য। আসলে এই গানটা যখন মেক করেছিলেন তখন কি মনে হয়েছিল যে এতটা বেশি হিট হবে এই গানটা? কি মনে হয়েছিল? একটা পজিটিভ ভাইব ছিল একেবারে সত্যি, এবং আমরা তো মোটামুটি আসলে একটা টিম আপ করে কাজটা করা একদমই সবাই একদম পার্সোনাল জায়গা থেকে আসলে খেটে কাজটা করা, একদম সেই কম্পোজিশনসের সময় থেকে। ইমরান, জীবন ভাই, ওনার লেখাটাও কিন্তু অদ্ভুত সুন্দর, এবং কণা তার গায়কী, এরপর পারফরমেন্সের জায়গায় এসে ফারিয়া, আমি, আজিজ ভাই, এবং আমাদের যে ডিরেক্টর রোমান, এভরি সিঙ্গল ওয়ান সবাই আসলে এত বেশি পার্সোনালি ইনভলভ ছিল এই গানটার সময় স্পেশালি। এবং তখন থেকে একটা জিনিস মনে হচ্ছিল যে এটা আসলে দর্শকের মনের খুব কাছাকাছি যাবে, এটা মনে হচ্ছিল। আচ্ছা, শুটিং কয়টা থেকে শুরু হয়েছিল আসলে কন্যারে গানের? ভোর থেকে কি? ভোর 6টা, তার মানে মেকআপ করার জন্য উঠতে হয়েছিল 5টায়, তাই তো? এরকম তখন রোজা চলছে অলরেডি, আমরা আসলে সেহরি করেই রেডি হয়ে গিয়েছিলাম। সেহরি করে ফজরের নামাজটা পড়ে সবাই রেডি অলমোস্ট। সান ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু, এবং টানা শুটিং। মানে আমি শুনতে পেলাম যে আপনার নাকি সেই সময় আপনার হাই ফিভার ছিল, এটা কি সত্য? মানে দর্শক আপনারা কি এটা কখনো অনুমান করেছেন যে একটা মানুষের এত জ্বর নিয়ে সে এত সুন্দর একটা পারফরমেন্স করেছে? এটা রহস্য কি? ওটা টিম সাপোর্ট, টিমের সবাই, আমি বললাম না, একদম পার্সোনালি ইনভলভড। এবং এটা একটা সত্যি বিষয় যে মানসিক শক্তি কিন্তু অনেক বড় বিষয়। যখন কিনা আশপাশের মানুষ এত শক্তভাবে সবাইকে ধরে রাখে যে যে কোনো কিছু হয়ে যায়। যেমন আজিজ ভাই নিজে বলেছিলেন যখন জ্বর নামছে না, উনি একবার বলেছিলেন যে আচ্ছা তাহলে আমরা শুটিংটা ক্যান্সেল করি, কিন্তু শুটিংটা ক্যান্সেল করলে আমাদের হাতে আসলে কোনো ওয়ে নেই, কারণ ঈদেই আসবে ছবিটা। আর এত সুন্দর একটা মানে গ্রুপ ছিল পেছনে, তারপর সেট ডিজাইনের, মানে এটা আসলে আরেকটা দিন করাটাও কিন্তু পুরো টিম জন্য খুব ডিফিকাল্ট। আপনারা আমরা দুদিন শুট করেছি, এবং এটাও তো সত্যি যে আসলে সকাল 6টা থেকে শুরু করলেও আসলে সন্ধ্যা 6টার অবধি আস্তে আস্তে কিন্তু খুব ডাল হতে শুরু করে সবকিছু। তো তার মানে আসলে আমাদেরকে যে কোনো ভাবে হোক সেই করার ওদের মধ্যেই আসলে শুটটাকে এক্সিকিউট করতে হবে। বারবারই ওই একই জিনিস বলবো যে টিম এফোর্ট আসলে খুব ভালো ছিল, এভরি সিঙ্গল ওয়ান খুব পার্সোনালি ইনভলভ ছিল। এবং সবাই বলেছে যে আপনি এত সুন্দর পারফর্ম করেছেন, স্পেশালি নাচের ক্ষেত্রে। তো নাচের ক্ষেত্রে কি এর আগে এটা রিহার্সাল করা হয়েছিল আপনাদের কোনো কোরিওগ্রাফারের মাধ্যমে? বিং ভেরি অনেস্ট, খুব রিহার্সালের আমরা আসলে সময় পাইনি। আমাদের আসলে আরো 4টা সিন বাকি ছিল। এটা শ্যুটটা হয়েছে খুলনা বাগেরহাট ওই জোনটাতে। তো আমরা ওখানে যাবার পর প্রথমে আসলে আমাদেরকে ওই সিনগুলো শেষ করতে হয়। সিন শেষ করবার পর আমরা আসলে রাত 10টার সময় রিহার্সালের টাইমটা পাই, 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত। হুক স্টেপসগুলো কিন্তু খুব ক্লিন ভাবে করে একটা জায়গায় আসা সেটা আসলে সম্ভব ছিল না। আর প্লাস ব্যাক স্টেজের যারা, তারাও কিন্তু ভীষণ ভালো করেছে, এবং তারাও আসলে ঢাকা থেকে ওখানে যাচ্ছে, জার্নি করে এসে, এবং সঙ্গে সঙ্গে আসলে রিহার্সালের জন্য নামা, এটাও তাদের জন্য ডিফিকাল্ট ছিল। আবার সকালবেলাই উঠতে হচ্ছে সবাইকে, এবং ব্যাক স্টেজেরও যারা ছিল পারফর্ম করছিল তাদের অনেকেই কিন্তু আসলে রোজা রেখেছিল। আসলে হ্যাঁ, একদম জেনুইনলি একদম আল্লাহর রহমত, আমি সত্যি বলবো।
মানে গানটা যখন আমরা পর্দায় দেখি বা মোবাইলে দেখি তখন অনেক সহজ মনে হয়, কিন্তু এটার পেছনে অনেকগুলো মানুষের আসলে পরিশ্রম কাজ করছে। তো এই যে জিন 1 এত ফাটাফাটি একটা রেসপন্স ছিল, হল ভরে ভরে মানুষ গেছে এবং মানে টিকিট পায়নি এরকম একটা সিচুয়েশন ছিল। তো জিন 1 এর এরকম এত বিগ হিউজ সাকসেসের পর এটা কি একটা প্রেশার মনে হয়েছে যখন জিন 3 আপনারা শুট করছিলেন? প্রেশারের চাইতে একটা বিষয় ছিল দায়িত্ব, যে জিন 1 এর সময় থেকে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে পরিবারের মানুষজন সবাই আসলে দল বেঁধে আসছে, একদম বাচ্চা থেকে শুরু করে দাদি নানি পর্যন্ত। হয় না যে পরিবারের সবার একসঙ্গে উদযাপনের একটা মানে ঈদ উদযাপনের একটা জায়গা, এটা তো আসলে হয় না অন্য একটা মাত্রা যোগ করে। তো সেই বিষয়টা ছিল যে যেন এই সকল দর্শক যারা কিনা আসলে জিন 1টা দেখেছেন, এত সুন্দর সুন্দর কথা বলেছেন, এবং তাদের জন্য যেন আবারও একটা ভালো কিছু আমরা আনতে পারি, সেই প্রেশারটা আসলেই ছিল, সেটা অস্বীকার করবো না। এবং সেই জন্য আমরা আসলে সবাই চেষ্টা করেছি, এভরি সিঙ্গল ওয়ান, একদম পুরো অ্যাক্টিং গ্রাউন্ডে আমরা যে কজন ছিলাম, নাদের ভাই, তানিয়া আপা, এলাহি চরিত্রটা করেছেন হীরা ভাই, ফারিয়া, আমি, আরও অনেকে আছেন, কিন্তু প্রত্যেকে একদম হয় না যে খুব পার্সোনাল জায়গা থেকে ড্রাইভ করেছেন। এবং একটা দৃশ্য শুধুমাত্র দৃশ্যায়নের জন্য করা হয়নি, সবাই মিলে কতটুকু আর একটু ভালো করা যায়, আচ্ছা ওখানে কি এতটুকু করা যায়, এটা হলে কি ভালো, আমরা কি ওভাবে করে করব, রিহার্সাল করে অন স্পট একবার রিহার্সাল করে ব্লক করে আমরা আবার টেক এভাবে করে গেছি। এবং সবাই সবার জন্য মানে এভাবে করে যে দাঁড়িয়ে থাকবে এবং সবাই যে আসলে এত পার্সোনালি নেবে, এটা কিন্তু আসলে আমরা তখনও বুঝি নাই, এটা সেটে যাওয়ার পরে আসলে সব পরিষ্কার। আচ্ছা, বাংলাদেশে তো হরর সিনেমাটা এত বেশি কমন ছিল না, জিন আসার পর কিন্তু একটা মানে হলো যে বাংলাদেশেও আসলে হরর সিনেমা তৈরি করতে পারে বা হরর সিনেমা মানুষ এত পছন্দ করে। এবং সেখানে কিন্তু জাজ মাল্টিমিডিয়া থেকে এরকম বলা হয়েছিল যে পুরস্কার দিবে $1,00,000 যারা হচ্ছে সিনেমা পুরোটা দেখতে পারবে। তো এবার কি এরকম কোনো $1,00,000 পুরস্কার জেতার সুযোগ আছে? না, এবার তো আসলে জিন অলরেডি রিলিজড, এবং এবার তেমন কোনো ঘোষণা আসলে আমরা, এমনিতেই মানুষ হলে চলে যাচ্ছে, হ্যাঁ এমনিতেই আসছে, এবং তারা তাদের ভালোবাসা জানাচ্ছে, এবং দর্শকদেরই উৎসাহ উদ্দীপনা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করছে ভীষণভাবে। আমার মনে হয় মানুষ ওয়েট করছিল না কবে জিন 3 আসবে। হ্যাঁ, এবং সেটা হলের দর্শক যারা আছেন তাদেরকে দেখার পরে বোঝা যাচ্ছে আসলে সবাই অপেক্ষা করছিল। আচ্ছা, জিন 1 এ আপনার সাথে ছিলেন পূজা চেরি, এবারে আছেন নুসরাত ফারিয়া, কিন্তু নায়ক আমি দেখলাম যে দুটোতেই এক সজল। তো এর রহস্য কি বলেন তো? মানে নায়িকা চেঞ্জ হয়ে গেল, নায়ক কিন্তু চেঞ্জ হলো না। না, এটার কথা বলতে গেলে বলতে হবে আসলে আজিজ ভাইয়ের কথা। যেমন যখন জিন 1 এর কাজ করছিলাম তখন আজিজ ভাই বলেছিলেন যে আচ্ছা এরপরে আবারও একটা প্ল্যান করতে চাই, কিন্তু এমন কিছু যেটা আসলেই একটু কঠিন কাজ হবে, যেটা করতে কষ্ট হবে, চ্যালেঞ্জ হবে, সেই চ্যালেঞ্জের কাজটা তুমি নিবা কিনা। এবং আমার আমি মনে হয় লাস্ট 7-8 বছর ধরে এটা বারবারই বলে যাচ্ছিলাম যে আমি আসলে সেই চরিত্রগুলোই করতে চাই যেগুলো একটু কঠিন হবে, চ্যালেঞ্জিং চরিত্র হবে, যেটা করতে আমার নিজেরও কষ্ট হবে। আলটিমেট রেজাল্ট কি হতে পারে, যে হয় আমি ফেল করব, না হলে শিখবো, না হলে ভালো কিছু করব, এই তিনটার বাইরে তো কিছু হবে না। তো ওই চ্যালেঞ্জগুলোই নিচ্ছিলাম। এবং আমি লাকি যে আজিজ ভাই যখন এবার জিন 3 প্ল্যান করলেন, উনি আমাকে তখন ফোন করলেন, আমি তখন দেশের বাইরে, বললেন যে এবারের গল্পটাই এমন একটা কিছু। এরপরে রাতের বেলা ফোনে কথা হয় ওনার সঙ্গে, গল্পটা শুনি, এবং তারপরে আসার পরে স্ক্রিপ্ট নিয়ে বসা। এবং দর্শকরা এখন দেখছেন, তারা আসলে আরো ভালো বলতে পারবেন যে এবার খুব খাটনির কাজ হয়েছে আমাদের সবার। প্রত্যেকটা চরিত্র, যে কটা চরিত্র এখানে আছে, প্রত্যেককে আসলে ভীষণ রকমের হার্ড ওয়ার্ক করতে হয়েছে, কারণ গল্পটাই এমন। তো নুসরাত ফারিয়ার সাথে কি এটা আপনার প্রথম কাজ ছিল? তো কেমন অভিজ্ঞতা হলো নুসরাত ফারিয়ার সাথে কাজের? ভীষণ ভালো, ভীষণ ডেডিকেটেড একটা মেয়ে, কোনোভাবে গিভ আপ করে না, এবং ও যে কাজটি করতে চায় সেটা শতভাগ ভালোবেসে করে। এবং ওর ডেডিকেশন দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। বিশেষ করে কোনা গানটির কথা বলবো, যখন সামনের একজন কলিগ কোয়ার্টিস্ট এত ভালো পারফর্ম করে, তখন কিন্তু দায়িত্ব আরেকটু বেড়ে যায়, এনার্জিও চলে আসে না? তখন মনে হয় যে আরো ভালো করতে হবে। তখন শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা, এগুলো কিচ্ছু আর তখন মাথায় থাকে না। আপনাদের তো আরেকটা গানও খুব হিট হয়েছে, ব্যবধান। তো ব্যবধান গানের প্রত্যেকে এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল যে একদম আসলে ফিল্মি খুব গানটা। হ্যাঁ, কন্যা গানটা যেমন নাচ গানে ভরপুর, ব্যবধান গানটা ঠিক একদম ফিল্মি রোমান্টিক। তো এই যে ব্যবধান গানটা নিয়ে শুনতে চাই, যে সিনেমার শুটিং যখন করেছেন তখন আমি একটা ভিডিও দেখছিলাম যে অনেক ভিড় হয়ে গেছে যেখানে আপনারা শুটিং করছিলেন। তো ওই জায়গাগুলোতে আসলে দর্শকদের, উৎসুক জনতাদের কিভাবে সামাল দিতে হয়?
যারাই দর্শকরা আসেন দেখতে কিংবা কথা বলতে কিংবা যারা ছবি তুলতেও আসেন, আমি আসলে তাদের প্রত্যেককে বাই হার্ট খুব রেসপেক্ট করি। কারণ আমরা আসলে যেই জায়গাটাতে কাজ করি, দর্শকদের ভালোবাসায় কিন্তু সব কিছু। আজকে ভালোবাসছেন বলেই তো আসছেন, আজকে পছন্দ করেন বলেই তো আসেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় নাই কখনো যে খুব অদ্ভুত কোনো একটা সিচুয়েশনে পড়েছি, একদম না। বরং আমি যখন বিশেষ করে একটা ওই যে চায়ের দোকানের সামনের সিন ছিল, এবং খুব স্বাভাবিক, চায়ের দোকানে আসলে মানুষ আরো আসবেই, ওটা ফিল্মের শুটিং না হলেও তারা আসবে, বরং আমরা তখন সেখানে বিরক্ত করছি। নিজের মধ্যে একটা গিল্টি ফিল কাজ করছিল, এবং আমি খুব ওপেনলি সবার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি যে আমরা আসলে সহযোগিতাটুকু চাই, এভাবে করে আমরা আসলে কাজটা করতে চাই। এবং সবাই এত কোঅপারেটিভ ছিল, এত বেশি কোঅপারেটিভ এবং এত বেশি সাপোর্টিভ ছিল যে আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে আসলে দৃশ্যগুলো শেষ করে বের হয়ে আসতে পেরেছি। এবং সত্যি খুলনা এবং বাগেরহাটের মানুষ তারা এত ভালোবাসা দিয়েছেন, সেটা বলার বাইরে। খুলনা শহরটা কিন্তু অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আমি একবার গেছিলাম, তো আপনাদের কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো লেগেছে। তো এই যে আমাদের যে প্রমোশন গুলো চলে না, মানে সিনেমা যখন আসতে থাকে, এটা কিন্তু বহির্বিশ্বেও আছে অনেক প্রমোশন। তো এবারের প্রমোশন গুলো দেখলাম আপনাদের একদমই ডিফারেন্ট ছিল আগের বারের চেয়ে। তো এবার প্রমোশনের ক্ষেত্রে প্ল্যানিংটা আসলে কারা করে? ইউজুয়ালি টিমরাই করেন, কিন্তু এখন আসলে বিষয়টা এমন থাকে যে আমরা যেই কন্টেন্টে কাজ করি, কন্টেন্টটা পছন্দ বলেই তো কাজ করি এবং দায়িত্বটা নিয়েই কাজ করি। অভিনয়ের বিষয়টাও কিন্তু তাই, আমাদেরকে আসলে গাইড করা হয়, সেটাই আমরা এক্সিকিউট করি। কিন্তু সেখানে কি আসলে ফাঁকিবাজি চলে কিংবা ফাঁকিবাজি করা যায়? তুমি নিজেও পারফর্মার, তুমি নিজেও ভালো করে জানো যে একজন কোরিওগ্রাফার যখন আসলে একটা ডান্স স্টেপ শিখিয়ে দেন, তারপর তো দায়িত্বটা নিজের হয়ে যায় যে উনি যা শিখিয়ে দিয়েছেন সেটাকে যেন প্রপারলি আমরা আনি। ওই বিষয়টা আছে যে এই টিম আপ করে যখন কাজটা করা হচ্ছিল, তখন সবার মধ্যে আসলে দায়িত্বটা ছিল যে যখন প্রমোশনস কিংবা বাকি সব জায়গায় নিজ দায়িত্বে আমরা যেন কাজটা করি। এখন আসি একটু ঈদের প্রসঙ্গে। এবার একটা ভাইরাল কন্টেন্ট, একটা প্রশ্ন আছে যে ঈদে কার কত টাকা বাজেট? তো সজলের বাজেট কত ছিল আসলে ঈদে? আমি একদম শুরু থেকে একটা বিষয় বলি, আমরা আল্লাহর রহমতে হয়তো আল্লাহ সবই দিয়েছেন, কিন্তু আমরা টিপিক্যালি মধ্যবিত্ত ফ্যামিলি, এবং আমার বাবা যেমন এবং মা দুজনই কখনো আসলে খুব আয়সীভাবে আমাদেরকে বড় করেননি এবং আমাদেরকে কখনো ওভাবে চলতে দেননি আজ পর্যন্ত। মানে অপচয়টা করার পছন্দ না, একদম না। আমাদের এমনও মনে আছে যে ছোটবেলা থেকে আসলে একটা সার্টেন বাজেটই থাকতো, সেই বাজেটের মধ্যেই আসলে সবাইকে ঈদ শপিং শেষ করতে হবে, সবাইকে সবকিছু নিয়ে করতে হবে। এবং আমাদের আসলে পরিবারটাও বড়, যে এমন না শুধু বাবা মা 3 ভাই বোন আমরা, সেটা না। ওখানে দাদা দাদি নানা নানি চাচা ফুপু, হ্যাঁ, সবাই খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে এবং সবার জন্য কিছু না কিছু গিফট কেনা, কিংবা পরিবারের হয়তো 5 জনকে দিতে পারছে না কিন্তু 2 জনের জন্য কেনা হয়েছে, হ্যাঁ, এমন করে আসলে করা হয়, যে কারণে বাজেটটাও আসলে খুব লিমিটেড এবং একটা ফিক্সড বাজেটই থাকে। এক্সাম্পলটা যদি ওভাবে দেখি খুব সহজ হবে, আমি পড়তাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএতে পড়তাম। আমাদের গাড়ি কিন্তু শুরু থেকেই ছিল, কিন্তু বাবা কখনো আমাকে ক্যাম্পাসে গাড়ি নিয়ে যেতে দেননি। বাবা সবসময় বলতেন যে তুমি কষ্ট করেই যাও, 8-10টা ছেলে যেভাবে যায় তুমি বাসে করে যাও, বাসে করে আসো। আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ক্যাম্পাসে গাড়ি নিয়ে যেতে পারিনি এবং যাইনি। অ্যান্ড আই ডোন্ট ফিল লাইক যে আমার কেউ জানতোও না, হ্যাঁ, জানতোও না, দরকারও নেই, কারণ সবাই আসলে বাসে আমরা হাসতে হাসতে যেতাম, হাসতে হাসতে আসতাম, ওটাই আনন্দ। এবং এই যে ঈদের শপিং এর সময়গুলোতেও যেটা হয় যে সবাই মিলে কিছু করতে পারাটাই আসলে আনন্দের। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি মার জন্য একটা তাঁতের শাড়িও কিনি, আমি দেখেছি আমার মা আসলে খুব খুশি মনে সেটা ঈদের সকালে পরেন। চমৎকার। তো আমাদের ওখানে আসলে বাজেট নিয়ে কোনো ভাবনা চিন্তার জায়গা নেই, বরং জায়গাটা থাকে এটাই যে ঈদের সময়টাতে যেন আশপাশে যারা আছে সবাইকে নিয়ে একরকম একটা উদযাপন করা যায়। তো এই যে ঈদের সময় পাশাপাশি সব সময় সারা বছরই তো আপনাদের যারা হিরো আছেন সবসময় ফিটফাট পোশাকে পড়তে হয়, মানে ঈদের জন্য কি স্পেশাল কোনো পোশাক আছে যেটা ভালো লাগে, বা এই রংটা পরতে পছন্দ হয়, বা ঈদের দিন কিরকম পোশাক পরতে ভালো লাগে? সাদা পাঞ্জাবি অ্যাজ ইউজুয়াল না? একদম, এবং খুব সাদামাটা সাদা পাঞ্জাবি। এবং দেখা যায় ওই যে নামাজ পড়তে যাওয়া হয় সবাই মিলে একসঙ্গে, এমনও আছে যে আমরা আসলে সবাই একই রকম একটু জার্সির মতোই পাঞ্জাবি পরি। একই রকম পাঞ্জাবি হয়তো মা ক্রিয়েট করলেন সবার জন্য, কিংবা বোন ক্রিয়েট করলেন, কিংবা কোথাও থেকে কেনা হলো, এবং কাছাকাছি একই রকমই, এবং সেটার জন্য খুব স্পেশাল কিছু নাই এবং খুব দামি পড়তে হবে সেটাও নাই। হয় না যে আরামদায়ক কাপড়, যখন এখন গরম
তো গরমে যাতে করে যে কাপড়টা পরে আরাম হবে তেমন একটা পাঞ্জাবি হয়তো পরা হয়। সিনেমার প্রসঙ্গে যদি আসি, আপনাকে আমরা দেখেছি যে খুব বেছে বেছে কাজ করতে সিনেমার বিষয়ে। তো এটা কি আসলে প্রথম থেকে এরকম ছিল যে আমি বেছে কাজ করব, নাকি অন্য কোনো প্ল্যানিং যে আমি সামনে কি ধরনের কাজ করব? খুব প্ল্যানিং করে করা হয় সেটা আমি বলবো না, কিন্তু সিনেমাটা আমার আসলে খুবই স্বপ্নের জায়গা। কারণ ছোট পর্দায় আমি বহু লম্বা সময় পাড়ি দিয়েছি অনেক, এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, তারা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন এবং তাদের ভালোবাসার কারণেই যদি আজকে 5 জনও আমাকে চেনেন কিংবা 5 জন মানুষের ভালোবাসা আমি পেয়ে থাকি, সেটা ছোট পর্দার কারণে। কিন্তু বড় পর্দার জায়গা আমার কাছে মনে হতো যেটা আসলে আমার একটা স্বপ্নের জায়গা। এই স্বপ্নের জায়গায় আসলে সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো আসলে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমার কখনো এটা নিয়ে তাড়া ছিল না। অপেক্ষা করি, আমি এখনো অপেক্ষা করি। আমার মনে হয় আরেকটা ভালো গল্পের জন্য যদি আবারও 2 বছর ওয়েট করতে হয়, আই ডোন্ট মাইন্ড। আমি আরো 2 বছর ওয়েট করব, কিন্তু ভালো আরেকটা গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো অনেকেরই একটা ধারণা থাকে যে বড় পর্দায় চলে গেলে নায়করা ছোট পর্দায় আর কাজ করে না বা করতে চায় না, বা আমাদের দেশে ওভাবেই আসলে কালচারটা ক্রিয়েট হয়েছে। তা আপনার ক্ষেত্রে আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা কিরকম? খুব ওরকম ভাবনা আছে সেটা আমি বলবো না, তবে ছোট পর্দায় রেগুলার কাজ করা হচ্ছে না আমার বহুদিন হয়ে গেছে। এবং সেটারও কারণ হচ্ছে আমার আসলে কন্টেন্ট পছন্দ হয় না। ভালো কাজ হচ্ছে না সেটা আমি বলবো না, অনেক রকমের কাজ হচ্ছে, ভালো কাজও হচ্ছে, কিন্তু অন অ্যান এভারেজ যদি কাজের কথা চিন্তা করি খুব বেশি সংখ্যক ভালো কাজ হচ্ছে না। আর কিছু ভিউজ ভিত্তিক বিষয়ও এখন হয়। তো আসলে যে কন্টেন্টগুলোতে খুব বেশি ভিউজ হয় খুব সহজে, সেই কন্টেন্টগুলো আসলে আমার ভালো লাগে না। তো যখন ভালো লাগে না তখন থেকে আসলে মনে হতো যে আসলে ছোট পর্দায় কাজটা কমই করব। মানে কোয়ালিটি আর কোয়ান্টিটির ব্যালেন্সটা আসলে হচ্ছে না। ভিউ বাণিজ্যের জন্য আমরা মানহীন নাটকও করছি। আমরা দেখেছি এখন আসলে অ্যাক্টিং এর ক্ষেত্রেও তো অনেকেই, মানে সবাই অ্যাক্টিং করছে এবং অনেকেই নাটক বানাচ্ছে, ইউটিউব চ্যানেল আছে। সেই জায়গা থেকে আমি আপনার সিদ্ধান্তকেই রেসপেক্ট জানাই। তো ওটিটি প্ল্যাটফর্মে কাজ দেখা হয় কি? খুব, ওটিটি মুভি সব দেখা হয়, ইভেন নাটকও আমি খুব দেখি। না, এখনো দেখা হয়? দেখি। তো আপনার পছন্দের একজন অভিনেতা এবং অভিনেত্রীর নাম যদি বলতেন? এখনকার সময় নাকি যে কোনো সময়, সব সময় যাকে আপনি পছন্দ করেন। কয়েকজন তো আমার ভীষণ প্রিয় এবং সেই লিস্টটাও অনেক লম্বা। আফজাল হোসেন ফরিদি আঙ্কেল আমার অল টাইম খুব ফেভারিট। গোলাম মুস্তাফা একজন ছিলেন ভীষণ প্রিয়। এরপরে সালমান শাহ, জাফর ইকবাল, আরও আছে আমাদের অভিনেত্রীদের মধ্যে। শাবনূর ভীষণ প্রিয়, ভীষণ রকমের প্রিয়। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই আছেন। মানে আমাদের এখানে আসলে এত মেধাবী মানুষজন। আপনার সাথে যাদের কাজ হয়েছে তাদের মধ্যে কারো যাদের সাথে অনেক দীর্ঘদিন আপনি কাজ করেছেন? দীর্ঘদিন যাদের সাথে খুব বেশি রেগুলার কাজ হয়েছে তারা প্রত্যেকে আমার ভীষণ প্রিয়। সেই লিস্টটাও কিন্তু অনেক লম্বা, অনেকের নাম বলতে হবে। একজনের নাম মিস হয়ে গেলে আরেকজন মন খারাপ করবে? না, তাতেও কিছু মনে করবে না, কারণ সবাই জানে যে হয়তো আমি ভুলে গেছি কিংবা হয়তো অন স্পট বলা হয়নি, কিন্তু সবাই যেমন বাই নেমে যদি বলি যে তিশা, নুসরাত ইমরোজ তিশা, মমো, বিন্দু, ওদিকে বিদ্যা সিনহা মিম, সারিকা, মেহজাবিন, তানজিন তিশা, মোনালিসা, শ্রাবস্তী তিন্নি, এবং হয় না যে আমি সবার কথা বলবো, এবং আরও অনেকে আছেন যাদের সঙ্গে কাজ করেও আমি কাজ শিখেছি। আমি হয় না অনেক সংলাপ বলার ধরন কিংবা অ্যাক্টিং প্যাটার্নের জায়গা কিভাবে করে করছে, তাদের কাছ থেকেও আমার অনেক শেখা। সজল ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে যখন আপনি নাটকে কাজ করতেন তখন সবচেয়ে জনপ্রিয় জুটি আপনার কোন কোন নায়িকার সাথে ছিল? এখন মনে হয় যে অডিয়েন্স সবচেয়ে বেশি পছন্দ করতে, এবং এখনো কোনো জায়গায় গেলে মানুষ আপনাদের জুটিকে দেখতে চায়। এটা দর্শকরা ভালো বলতে পারবে, কারণ আমি অনেকের কথাই শুনেছি, অনেকের। এবং আমি আবারও বলছি, যাদের সাথে আসলে অনেক বেশি কাজ দেখা গেছে তাদের প্রত্যেকের সাথেই আসলে এমন কিছু নাটক আছে যেটা আসলে এখনো অনেক দর্শক চর্চার জায়গায় আছে, বলেন যে ওই নাটকটা খুব সুন্দর। যাদের নাম বলেছি এবং যাদের নাম হয়তো বলা হয়নি তাদের অনেকের সাথে এমন অনেক নাটক আছে। সিনেমার প্রসঙ্গে যদি আবার আসি, জিন 3, এখানে আপনার কতটা আশাবাদী আপনি? এবারে ঈদে তো আরো অনেকগুলো সিনেমা আসছে, যেমন শাকিব খান সুপারস্টার, ওনার সিনেমার পাশাপাশি কিন্তু আরো অনেক সিনেমা আসছে আপনার কলিগসদের। সবকিছু মিলে ঈদের সিনেমার মার্কেটটা আসলে কেমন? খুব জমজমাট মার্কেট আমার কাছে। খুব ঈদ তো আসলে উৎসব আয়োজনের, এবং আমার কাছে এটা মনে হচ্ছে যে এবার ঈদটা ঠিক তেমনই একটা খুব উৎসব মুখর সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ আয়োজনের একটা জায়গা, এবং এত ভালো ভালো ছবি, এবং আমার নিজেরও খুব পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ছবি এখানে। একদম বাইরে আমি বলি, শাকিব ভাই, নিশো, সিয়াম, দে অল আর মাই ফেভারিট।
এবং সবার ভালো ভালো ছবিগুলো আছে, এবং সেই সাথে জিন 3 আছে। তার মানে দর্শকদের কাছে অনেকগুলো অপশন আছে, তারা কিন্তু ঘুরে ফিরে তাদের পছন্দের ছবিগুলো দেখতে পারবেন একের পর এক। মানে সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে একদম, এবারে ঈদটা একদম। কাটুক, এটাই আমরা এবং চাই। ভালো ভালো ছবি আসলে তো আসলে আমাদের নিজেদের জন্য লাভ। ভালো ছবি তৈরি হবে, আরো সিনেমা হল আরো বাড়বে, দর্শকদের সমাগম তৈরি হবে, এবং হয় না যে দর্শকরাও তাদের মতামত জানাতে পারবেন কোন কোন ধরনের ছবি তারা দেখতে চাচ্ছেন। হয় না, সেটার উপর হয়তো একরকমের একটা অ্যানালাইসিস তৈরি হবে, আবার সেটার উপর বেস করে পরবর্তী ছবিগুলো তৈরি হবে। খুব সুন্দর প্রক্রিয়া এটা একটা। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাই যে ঈদের দিনে আপনার মায়ের হাতের কোন রান্নাটি আপনার সবচেয়ে বেশি পছন্দ? সব, কিন্তু আমি খুব সুইটস লাভার। ওকে। আমি যেমন সকালবেলার সেমাই, না হলেই না। পায়েস, দুধ সেমাই, ওই জর্দা সেমাইও পছন্দ, পায়েস পছন্দ। মার হাতে সকালবেলা মা একটা আসলে চালের আটার সাথে মিক্স করে একটা ইয়ে করেন, রুটিও বানান, আবার এক রকমের পরোটাও হয়। তো এই সব খাবারই ভীষণ পছন্দ। আবার দুপুরবেলার খাবারটাও খুব মানে গোগ্রাসে খাই। আমি একটু ফুডি, আমি খুব খাবার পছন্দ করি। কিন্তু আপনার ফিটনেস দেখে কিন্তু মনে হয় না যে আপনি ফুডি। তার মানে কি শরীরচর্চাও করা হয়? হ্যাঁ, ওটা করা হয়। এটা তো একটা মানে কিছু করার নেই, আমাদের সবাইকে তো একটা জার্নির ভিতর থাকতে হয়। কিন্তু আমি খাবার খুব এনজয় করি। ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও ঈদে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সিনেমা জিন 3 জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। দর্শক, অনেক লম্বা দিন ধরে পথ চলা এবং ভীষণ ভালোবাসা দিয়েছেন, দোয়া আপনাদের আছে, যে কারণে আসলে কাজ করে যাচ্ছি, করতে পারছি। আল্লাহর রহমত অবশ্যই অবশ্যই আছে, এবং সেই ধারাবাহিকতায় এখন হলে আছে আপনাদের জন্যে আমাদের একটি প্রয়াস, জিন 3। এবং আমি বিশ্বাস করি যে কাজটি সবার মানে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। এবং আমার চাওয়া থাকবে একটাই, যে আপনারা সবগুলো ছবিকে ভালোবাসা দিন, কারণ অনেক ভালো ভালো ছবি আছে। সেই সাথে জিন 3কেও ভালোবাসুন, জিন 3 দেখতে হলে আসুন, এবং আপনাদের যেমন লাগে, যেমনই মনে হয় সেটাই আমাদেরকে জানান দেন, যাতে করে আমাদের যদি কোনো ভুল থাকে আমরা শুধরে নিতে পারি নিজেদের। ঈদের শুভেচ্ছা রইল সকলকে।